তাহলে দেখো আজকে আমরা স্টার্ট করছি অ্যাক্টিভিটি টার্নওভার রেশিও, অ্যাক্টিভিটি অর টার্নওভার রেশিও। অ্যাক্টিভিটি রেশিও বলা যা টার্নওভার রেশিও তা। এই রেশিও কি ইন্ডিকেট করবে? এই রেশিও ইন্ডিকেট করবে যে কত স্পিডে বিজনেস কাজ করছে। ইট ইন্ডিকেটস দ্য স্পিড অ্যাট হুইচ অ্যাক্টিভিটিজ অফ দ্য বিজনেস আর পারফর্মড। এটা হচ্ছে মেন সেন্টেন্স। কত স্পিডে বিজনেসের অ্যাক্টিভিটি পারফর্ম হচ্ছে, কত স্পিডে। তো প্রথম রেশিও রয়েছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার ইনভেন্টরি টার্নওভার রেশিও কি ইন্ডিকেট করছে? যে তোমার যে কস্ট রয়েছে, যে গুডসটা সেল করেছো, সেই গুডসের কস্ট আর এভারেজ ইনভেন্টরি নিয়ে নাও। এবার তার রেশিও করে দেখো যে তোমার যে এভারেজ ইনভেন্টরি রয়েছে, যে এভারেজ ইনভেন্টরি তুমি মেনটেন করো, এভারেজ স্টক মেনটেন করো। একটা তো স্টোরে স্টক মেনটেন হয় যে এত লাখ টাকার স্টক আমাকে মেনটেন করতে হবে। সেই এভারেজ স্টকের কত গুণ তোমার সেল হয়েছে। সেল আমরা দেখছি না, এখানে কস্ট নিচ্ছি। যে গুডসটা সেল হয়েছে তার কস্ট দিয়েই কম্পারিজন হবে। তাহলে যে স্টকটা তোমার রয়েছে স্টোরে, তার কস্ট নিয়ে নাও, আর যে গুডসটা সেল হয়েছে তার কস্ট নিয়ে নাও। তাহলে বুঝতে পারবে যে তুমি যে স্টকটা মেনটেন করো তার কত গুণ তোমার সেল হয়েছে। যত বেশিবার হবে তার মানে তুমি টাকাকে রাউন্ড করাচ্ছ, বারবার বেশিবার রাউন্ড করাচ্ছ। তো ইনভেন্টরি টার্নওভার রেশিও যত বেশি হবে ততই ভালো। সাপোজ তুমি কোনো বছর 12 লাখ টাকার সেল করেছো, মানে যে গুডসটা সেল করেছো তার কস্ট হচ্ছে 12 লাখ টাকা, তার কস্ট হচ্ছে 12 লাখ টাকা, কিন্তু তুমি স্টকে সবসময় 12 লাখই মেনটেন করো। তাহলে কি এটা গুড পজিশন হলো? হলো না। তোমার স্টকে 12 লাখ আর সারা বছরে যে সেল করেছো তার কস্টও 12 লাখ। তার মানে তুমি টাকাকে রাউন্ড করাতে পারছো না, 12 লাখ টাকা বেকার পড়ে রয়েছে। তো এখানে ওয়ান টাইম, এটা একেবারে খারাপ। এভাবে কোনো নাম্বার নেই যে ভালো বলা হবে। তো সাপোজ সারা বছরে তোমার সেল হয়েছে 50 লাখ, কিন্তু তুমি 50 লাখ সেল হয়েছে বলতে যে সেলটা হয়েছে তার কস্ট 50 লাখ টাকার গুড সেল হয়েছে। সেল করে ওর থেকে বেশি টাকা পাবে কারণ প্রফিট জোড়া আছে, কিন্তু যেটা সেল করেছে তার কস্ট হচ্ছে 50 লাখ। কিন্তু তুমি স্টকে মেনটেন করো এভারেজ একটা, সব ফিক্স তো হয় না, যে এভারেজ একটা মেনটেন করো 10 লাখ টাকার মতো। কখনো 10 লাখ 5ও হতে পারে, কখনো 9 লাখ 90 হতে পারে। মোটামুটি এভারেজ তোমার 10 লাখ মেনটেন হয় স্টকে। তাহলে তোমার কত টাইমস, স্টকের কত টাইমস সেল হয়েছে যে স্টকটা মেনটেন করো, তো 5 টাইমস। এটা ভালো পজিশন কিছুটা। তুমি যদি আরো বলো কি আমার 5 লাখ মেনটেন করি আমি, কিন্তু আমার সেল হয়েছে 50 লাখ, তাহলে তুমি যে স্টকটা মেনটেন করো তার কত টাইম সেল হয়েছে? 10 টাইম সেল হয়েছে। তাহলে যত বেশি রাউন্ড করাতে পারবে সেটা বিজনেসের এফিসিয়েন্সি ইন্ডিকেট করবে। কারণ এখানে দেখো তুমি 5 লাখ টাকারই ক্যাপিটাল লাগিয়ে রেখেছো, কিসের জন্য? স্টকের জন্য। 50 লাখের সেল, কিন্তু এখানে দেখো তুমি 12 লাখ টাকা সেল করেছো আর সব সময় তোমার 12 লাখ টাকার স্টক ফেলে রাখতে হচ্ছে। 12 লাখ টাকার স্টক ফেলে রাখতে হয়েছে কিন্তু সেল হয়েছে 12 লাখ। তার মানে তুমি এফিসিয়েন্টলি বিজনেসকে মেনটেন করছো না। তার মানে তোমার এত লাখ টাকা না রাখলেও চলতো, মানে এত লাখ টাকার স্টক না মেনটেন করলেও চলতো। তুমি বেকার বেকার 12 লাখ টাকার স্টককে মেনটেন করেছো। তার মানে যে কোনো টাকাকে ফেলে রাখলে তার তো একটা ভ্যালু রয়েছে, যদি ওই টাকাটা তুমি কোনো কাজে লাগাতে সেখান থেকে রিটার্ন আসতো। তো কমও স্টক রাখা যাবে না, সেক্ষেত্রে কি হতে পারে, তোমার অর্ডার এসেছে, তুমি ধরো সাপ্লাই করতে পারছো না,
সেক্ষেত্রে রেভিনিউ লস থেকে যাবে, বেশিও স্টক রাখা যাবে না, তো সেক্ষেত্রে তোমার বেকার টাকা পড়ে থাকবে স্টকে, এই টাকাটা অন্য কাজে লাগাতে পারবে। তোমাকে তোমার বিজনেসের হিসাবে কতটা কাস্টমারের ডিমান্ড রয়েছে সেই হিসাবে স্টক মেনটেন করতে হবে, তাকি কাস্টমারকে যখন সাপ্লাই দিচ্ছে তখন শর্ট না হয়ে যায়, আর বেশি না রাখো তাতে তোমার টাকা বেকার পড়ে থাকে স্টকের মধ্যে। তো ইনভেন্টরি টার্নওভার রেশিও যত বেশি টাইমস হবে তত বিজনেসের এফিসিয়েন্সি ইন্ডিকেট করবে। এখানে কি বলেছে, ইনভেন্টরি টার্নওভার রেশিও মেজার করছে হাউ কুইকলি ইনভেন্টরি ইজ সোল্ড, কত কুইকলি তোমার ইনভেন্টরি সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমি টাইমসে বললাম, সাপোজ তোমার যদি 365 দিন হয়, 365 ডেজ, তাহলে 10 বার সেল হয়েছে, মানে কতদিন ছাড়া ছাড়া তোমার 5 লাখ টাকার ইনভেন্টরি রাউন্ড হয়ে গেছে, অ্যারাউন্ড 36 ডেজ, 37 ডেজ, 36-7 ডেজের মধ্যে তোমার 5 লাখ টাকার ইনভেন্টরি রাউন্ড হতে আছে। এইভাবে কত টাইমস রাউন্ড হয়েছে, 10 টাইমস। তবে গিয়েই তোমার সেলটা দাঁড়াচ্ছে, মানে সেলের যে কস্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে টাকা সেল করেছো, সেই সেলের কস্ট দাঁড়াচ্ছে 5 লাখ টাকা, সরি 50 লাখ টাকা। বুঝতে পারলে, এখানে বলছে যে এই ইনভেন্টরি মেজার করছে হাউ কুইকলি ইনভেন্টরি ইজ সোল্ড। এরপরে আমি চলে যাব নেক্সট রেশিওতে। আচ্ছা, তার আগে দেখে নেবো যে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, কি কোশ্চেন দেওয়া আছে আমরা দেখে নেব। যে ওখানে তো কস্ট অফ গুড সোল্ড রয়েছে, কস্ট অফ গুড সোল্ডের ফর্মুলা কি রয়েছে, তুমি প্রথমে ওপেনিং স্টক নিয়ে নেবে। কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, যে গুডসটা আমি সেল করেছি তার কস্ট বের করতে চাইছি, তার মানে আমার যদি ওপেনিংয়ে কিছু স্টক থাকে সেটা আমি নিয়ে নেব, আবার এবছর যদি কোনো পারচেজ করি সেটাও নিয়ে নেব, আর ক্লোজিং এর স্টক যেটা আমি সেল করিনি সেটা লেস করতে হবে, কারণ আমি তো সেল করিনি, আমি এখানে বের করতে চাইছি যেটা সেল করেছি তার কস্ট, তার মানে আমার যে স্টকটা সেল হয়নি সেটা তো মাইনাস হয়ে যাবে, কিন্তু ওপেনিং এ যেটা ছিল তার মধ্যে থেকে সেল হয়ে গেছে সেটা তাহলে ধরতে হবে। এবার ক্যারেজ ইনওয়ার্ড ধরতে হবে, কারণ ক্যারেজ ইনওয়ার্ড ধরতে হবে কারণ তুমি যদি পারচেজ করো তার তো ক্যারিং চার্জ ধরতে হবে, পারচেজের সাথে রিলেটেড ক্যারিং চার্জ থাকে। যদি আদার কোনো ডাইরেক্ট এক্সপেন্স থাকে ক্যারিং চার্জ বাদ দিয়ে, সাপোজ লেবার চার্জ, লেবারকে লাগানো হয়েছে ম্যাটেরিয়াল লোড আনলোডের জন্য, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে যে গুডসটা সেল করেছো তার কস্ট, তার মানে পারচেজের সাথে লিঙ্কড খরচাগুলো আসবে ক্যারেজ ইনওয়ার্ড, অন্য কোনো যদি ডাইরেক্টলি লিঙ্কড এক্সপেন্স থাকে। ক্লোজিং স্টক তো মাইনাস হবে কারণ এটা সেলই হয়নি, রয়ে গেছে। এই করে পেয়ে যাবে তুমি কস্ট অফ গুডস সোল্ড, যে কস্ট, যে গুডসটা সেল হয়েছে তার কস্ট। এভারেজ ইনভেন্টরি তো তোমার জানা আছে কি, আমার ওপেনিং ক্লোজিং এর সাথে যোগ করে, ওপেনিং ক্লোজিং যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই এভারেজ হয়ে যাবে। তাহলে তোমার কাছে যদি ডেটা অ্যাভেলেবেল হয়ে যায় তুমি অটোমেটিক্যালি বের করে নিতে পারবে স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও। তাহলে এটাকে আমি অল্টারনেটিভলি কি বলতে পারি, স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও একই, যে কোনো নামে আসতে পারে, ঠিক আছে। ইনভেন্টরি বলতে র ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর র ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে স্টক ইন ট্রেড। তো এখানে স্টক টার্নওভার রেশিও বলতে পারে বা ইনভেন্টরি টার্নওভার রেশিও বলতে পারে, একই জিনিস। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ওগুলো তো ফর্মুলা বলে দিল যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যেখানে সেল দেখিয়েছে 20 লাখ, গ্রস প্রফিট বলেছে 20% অন সেল, তার মানে তুমি ইজিলি কি পেয়ে যাবে, কস্ট অফ গুড সোল্ড পেয়ে যাবে। সেল থেকে তুমি যদি গ্রস প্রফিটটা মাইনাস করে দাও তাহলে কি পাওয়া যায়, কস্ট অফ গুড সোল্ড। তোমার যে সেল ভ্যালু রয়েছে, যত টাকায় তুমি সেল করো, সেল ভ্যালু থেকে তুমি যদি গ্রস প্রফিটটা মাইনাস করে দাও, গ্রস প্রফিট একটা তো পার্সেন্টেজ রাখো প্রফিটের,
গুডসের উপরে, যে আমি এত পার্সেন্টেজ একটা মার্জিন রাখি, সেটাই তো গ্রস প্রফিট। তো তুমি যদি এই মার্জিনটা মাইনাস করে দাও সেল ভ্যালু থেকে 20%, তাহলে তুমি পেয়ে যাবে যে যে গুডসটা তুমি সেল করেছো তার কস্ট। তাহলে শর্টকাটে পেয়ে গেলে কস্ট। তাহলে তোমার 20 লাখ থেকে 20% মাইনাস করো না, 16 লাখই হবে। তো এভারেজ ইনভেন্টরি তো জানাই আছে। এভারেজ ইনভেন্টরিতে ওপেনিং ক্লোজিং ইনভেন্টরি যোগ করে ভাগ করে দিলেই পেয়ে যাবে। ওপেনিং ইনভেন্টরি এ তো, ক্লোজিং ইনভেন্টরি এ তো 3,85,000 ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং স্টক। ক্লোজিং স্টক 4,15,000, 2 দিয়ে ডিভাইড করে দাও যোগ করে, তো পেয়ে যাবে তুমি 4 লাখ। এখানে একটা জিরো কম পড়ে গেছে, একটা জিরো কম পড়ে গেছে, 4 লাখ হবে। তবে গিয়ে তোমার 4 টাইমস আসবে। তোমার যদি বইতে ভুল থাকে 40 থাকে, তো 4 লাখ করে নাও, কারণ 4 লাখই আছে। ঠিক আছে, ওয়ার্কিং নোটসে করা রয়েছে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বেরিয়েছে, 4 লাখ মাইনাস করে বেরিয়েছে গ্রস প্রফিট, এভারেজ স্টক কী করে বেরিয়েছে দেওয়া আছে। তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও থেকে তুমি কি বুঝতে পারবে, যে বুঝতে পারবে তুমি যদি আউটসাইডার হও তাহলে তুমি বুঝতে পারবে তার বিজনেসের অ্যাক্টিভিটি কীরকম চলছে, বিজনেসের ম্যানেজমেন্ট কি এফিসিয়েন্টলি বিজনেস করতে পারছে, বিজনেসের ম্যানেজমেন্টের কি উচিত, যে যখন আমার সেল কম হচ্ছে তাহলে আমি অত টাকার স্টক রাখবো কেন, কম টাকার স্টক রাখবো, স্টক কম করব। তাহলে ম্যানেজমেন্ট যদি বেশি টাকার স্টক রাখে তাহলে সেটা ম্যানেজমেন্টের ইনএফিসিয়েন্সি, এফিসিয়েন্ট নয় ম্যানেজমেন্ট। কম সেল হচ্ছে, কম টাকার স্টক রাখবে, বেশি টাকার স্টক রাখলে তোমার ওই টাকাটা আইডেল পড়ে রয়েছে। যদি তুমি কোনো ব্যাংকে রাখতে বা কোনো জায়গায় লোন দিতে, সেক্ষেত্রে তোমার রিটার্ন আসতো বা কোনো নতুন প্রজেক্টে লাগাতে। ঠিক আছে, এরপরে এসে যাও যে ডেটার্স টার্নওভার রেশিও। ডেটার্স টার্নওভার রেশিওতে আমার এখানে হোয়াইট হয়ে গেছে, ডেটার্স টার্নওভার রেশিও। ডেটার্স টার্নওভার রেশিওতে কি বলছে, যে তুমি ক্রেডিট সেল নিয়ে নাও, কারণ ডেটর্স তখনই আসে যদি তুমি ধারে সেল করো, ডেটর্স তখনই আসে যদি তুমি ধারে সেল করো। সেই জন্য এই ফর্মুলাতে এসে যাবে ক্রেডিট সেল আর এভারেজ ডেটর্স। ডেটর্স টার্নওভার রেশিও, টার্নওভার মানে রাউন্ডের কথা বলছে। এখানে বলতে চাইছে তোমার যে এভারেজ ডেটর্স রয়েছে সেটা তুমি কতবার কালেক্ট করে নাও ডেটর্সের কাছ থেকে। সাপোজ আমি 50 লাখ টাকা সেল করেছি, তার মানে আমার সারা বছরের সেল 50 লাখ টাকা। সারা বছরের সেল যদি 50 লাখ হয়, আর আমি যদি দেখি যে আমার এভারেজ ডেটর্স রয়েছে 10 লাখ টাকা, তার মানে এটা কি ইন্ডিকেট করছে, আমি যখনই তোমার ব্যালেন্স শিটে দেখছি, মানে তোমার অ্যাকাউন্টসে দেখছি, সবসময় 10 লাখ টাকাই ধারে রয়েছে, 10 লাখ টাকা পাবে যখনই দেখছি। ধরো আমি মার্চ মাসে ধরো এপ্রিল মাসে দেখলাম 10 লাখ টাকা ধার, আশেপাশে 10 লাখ 5, 10,25,000। মে মাসেও দেখলাম ওই রকমই ধার আছে, 9,95,000। সবসময় তোমার 10 লাখের মতোই ধার, কিন্তু তোমার টোটাল সেল হচ্ছে 50 লাখ, ধারে সেল, ধারে সেল 50 লাখ, কিন্তু সারা বছর যখনই দেখি তোমার এভারেজ প্রায় 10 লাখের মতো কাস্টমারের কাছ থেকে পাওনা থাকে। তো তুমি যে এভারেজ ডেটার্স পাবে, ওপেনিং ডেটার দেওয়া থাকবে না, পাবে, আমি বলছি পরে, এখন যেটা বলছি তাহলে তুমি যে ধারেটা সেলটা করেছো, সেটা ধারে যে সেল করেছো তার কত টাইমস কালেকশন করছো, সারা বছরে যে ধারে সেলটা করেছো তার কত টাইমস কালেকশন করেছো, 5 টাইমস। তার মানে তোমার ধার বেশি সবসময় থাকে, তুমি কালেকশন ঠিকঠাক করতে পারছো না, তোমার সেই জন্য ধার বেশি থাকছে, বা তোমার বিজনেসের পলিসি ভালো নয়, সেই জন্য তোমার সবসময় 10 লাখ টাকাই ধার থাকছে, কাস্টমারের কাছ থেকে কালেকশন হচ্ছে না। কাস্টমারের কাছ থেকে কালেকশন না হলে কি হবে, তোমার 10 লাখ টাকা তো ওদের কাছেই পড়ে রয়েছে। তার মানে
তুমি যে বিজনেস ওই টাকাটা আবার ইনভেস্ট করতে পারতে, আবার নতুন র মেটেরিয়াল কিনে, ওখানে ব্লক হয়ে থেকে গেছে, সেক্ষেত্রে কি হবে, তোমার ইন্টারেস্ট লস হচ্ছে। যদি আমি দেখি যে অন্য জায়গায় আমি ইনভেস্ট করতাম এই 10 লাখ টাকার, তাহলে আমি পেয়ে যেতাম টাকা, ইন্টারেস্ট পেয়ে যেতাম তার উপরে। তো কোনো একটা বিজনেসে সাপোজ তার ধারের সেল হচ্ছে, ক্রেডিট সেল হচ্ছে 50 লাখ, কিন্তু সেই বিজনেসে দেখা গেল কি তার এভারেজ যে ডেটর্স কাস্টমারের কাছ থেকে পাওনা সারা বছরে, যখনই দেখি তার কাস্টমারের কাছ থেকে পাওনা 5 লাখের আশেপাশে থাকে, 5 লাখের আশেপাশে, কিন্তু তার টোটাল হারে সেল হচ্ছে 50 লাখ। তার মানে সে যে ধারে সেলটা করেছে তার কত টাইমস কালেকশন করে নিয়েছে, 10 টাইমস, 10 টাইমস কালেকশন করে নিয়েছে। সেই জন্য তুমি এভারেজ দেখতে পাচ্ছ সবসময় 5 রয়েছে। তার মানে ধারে সেলের সে 10 টাইমস কালেকশন করে নিয়েছে, মানে তার যে এভারেজ রিটার্নস রয়েছে তার 10 টাইমস কালেকশন করে নিয়েছে। হ্যাঁ, নাম্বারটা বেশি থাকলে, যখনই টার্ন ওভার রেশিও আসবে তখন নাম্বারটা বেশি থাকলেই ভালো। তার মানে তুমি ডেটর্সের ক্ষেত্রে তুমি কালেকশন তাড়াতাড়ি করছো, ঠিক আছে। আর স্টকের ক্ষেত্রে তুমি তাহলে কম স্টক মেনটেন করে বেশিবার রাউন্ড করাতে পারছো টাকাটাকে। কম স্টক মেনটেন করা মানে তোমার কম টাকা লাগাতে হচ্ছে। আর এখানেও তুমি যদি বেশি টাকা ধারে দিয়ে থাকো, তার মানে ব্লক হয়ে থাকছে ডেটর্সের কাছে টাকাটা। তাহলে এখানে কি বলতে চাইছে দেখে নাও, একবার রিড করে দেখে নাও। This ratio indicates this ratio indicates the number of times per year average balance of debtors is collected. ডেটর্স এর কাছ থেকে কতবার কালেক্ট হয়েছে, কত টাইমস, সেটা তুমি জানতে পারবে। আর এটাকে যদি তুমি পিরিয়ডে জানতে চাও যে কতদিন ছাড়া ছাড়া, আমি দেখলাম যে উপরের কেসে 10 বার কালেক্ট হয়েছে, 10 বার কালেক্ট হওয়া মানে বছরে এভারেজ কতদিন ছাড়া ছাড়া কালেক্ট হবে। বছরে যদি বলো তাহলে বছরে 365 ডেজ, 10 বার কালেক্ট হয়েছে ডেটর্সের কাছ থেকে এভারেজ, তার মানে কতদিন ছাড়া ছাড়া কালেক্ট হয়েছে, 76 or 70, সরি 36 or 37 ডেজ ছাড়া ছাড়া কালেক্ট হয়েছে। তো এখানে তুমি রাউন্ড আপ করতে পারো, তো 37 করে দেবে 36-এর জায়গায়, পয়েন্টে রাখা যাবে না কারণ ডেজ আছে। তাহলে এইখানে যে এক্সাম্পলটা বলেছিলাম সেখানে কতদিন ছাড়া ছাড়া কালেকশন হয়েছে ডেটর্স এর কাছ থেকে, 10 লাখ টাকা যেখানে ডেটর্স এভারেজ ছিল, সেখানে কালেক্ট হয়েছে 73 ডেজ ছাড়া ছাড়া। তার মানে কার কালেকশন পিরিয়ড ভালো, যার টাইমস বেশি, যার টাইমস বেশি তার কালেকশন পিরিয়ড ভালো। কালেকশন পিরিয়ড তার ভালো, যত কালেকশন পিরিয়ডটা যত কম হবে তার মানে তো তুমি তাড়াতাড়ি কালেকশন করছো না, তার মানে টাইমসটা বেশি হতে হবে তবেই তোমার কালেকশন পিরিয়ড কমবে। নাম্বার অফ টাইমস, নাম্বার অফ কালেকশন তোমার বেশি হতে হবে তবেই তোমার কালেকশন পিরিয়ডটা কমে যাবে। কালেকশন পিরিয়ড যত কম হবে ততই ভালো। তার মানে তুমি টাকাকে রাউন্ড করাতে পারছো, কম টাকা লাগিয়ে বিজনেস করছো। তো ওটাই এখানে রয়েছে। ডেটর্সের কেসে আমরা কি বলবো, আচ্ছা তুমি যেটা বলেছিলে এভারেজ ডেটর্স কি করে পাবো, তাই তো। এভারেজ ডেটর্স ওপেনিং ডেটর্স প্লাস ক্লোজিং ডেটর্স। বছরের শুরুতে ব্যালেন্স শিট, এক বছর শেষ হলে সেই বছরের ব্যালেন্স শিটটা পরের বছরে কি হয়ে যায়, ওপেনিং ব্যালেন্স শিট। যদি আমার 19-20 শেষ হয়ে যায়, 19-20 যে ক্লোজিং ব্যালেন্স শিট পরের বছরে কি হলো, ওপেনিং ব্যালেন্স শিট। ওপেনিং ব্যালেন্স শিটে তুমি ওপেনিং ডেটর্স দেখতে পাবে। ওই বছর শেষ হয়ে গেলে 19-20 যদি বছর শেষ হয়ে গেলে বলেছি যে ওইটা তোমার 20-21-এর ওপেনিং, আর 20-21 শেষ হয়ে গেলে তারপর একটা ব্যালেন্স শিট হবে, তো তাতে তোমার কি থাকবে, ক্লোজিং ডেটর্স থাকবে।
তাহলে ওপেনিং ডেটরস ক্লোজিং ডেটরস দুই দিয়ে ভাগ করে দাও, এভারেজ পেয়ে যাবে। ধরো তোমার ওপেনিং ব্যালেন্স শিট নেই, একটাই ব্যালেন্স শিট রয়েছে যেটা কি ক্লোজিং ব্যালেন্স শিট, তো সেই কেসে তুমি যেটা ক্লোজিংই রয়েছে ওটাকেই এভারেজ ধরবে, ক্লোজিং ডেটরস যেটা রয়েছে ওটাকেই এভারেজ ডেটরস ধরবে, কারণ তোমার কাছে ডেটা অ্যাভেলেবেল নেই যে তুমি ওপেনিং ডেটরস তোমার কত রয়েছে তুমি তো সেটা পাবে না, তো ক্লোজিং ডেটরসটাকেই তোমাকে এভারেজ ধরে নিতে হবে সেই কেসে। তখন স্যার দুই দিয়ে তো ভাগ করতে দুই দিয়ে ভাগ হবে না, দুই দিয়ে কেন ভাগ হবে, তোমার ওপেনিং তো যোগ হচ্ছে না। এরপরে এসে যাও যে ডেটার্স কালেকশন পিরিয়ড, কালেকশন পিরিয়ড তো এখনই বললাম যে কতদিন ছাড়া ছাড়া কালেকশন হচ্ছে, সেটা তুমি যদি বের করতে চাও তাহলে 365 দিয়ে কি করতে হবে, তোমার যে টার্নওভার হচ্ছে কত টাইমস সেটা ডিভাইড করতে হবে। যদি তুমি ডেতে বার করতে চাও তাহলে নিউমারেটরে কি রাখবে 365, যদি মান্থে বের করতে চাও তাহলে নিউমারেটর রাখবে 12, যে কোনো ভাবে বের করা যেতে পারে মান্থ অর ডেজ। এরপরে এসে যাব যেখানে একটা এক্সাম্পল রয়েছে দেখে নেব। তাহলে আমরা যে এখানে ক্যালকুলেশন করলাম কি 37 ডেজ ছাড়া ছাড়া তোমার কালেক্ট হচ্ছে, এটা কিন্তু রাফ ফিগার, এভারেজ, এভারেজ আমরা বলছি যে 37 ডেজ ছাড়া ছাড়া তোমার কালেকশন হচ্ছে, কিন্তু 37 ডেজ ছাড়া ছাড়া নাও হতে পারে, কোনো কোনো কালেকশনে তোমার বেশি টাইম লাগতে পারে, কিন্তু এভারেজ যদি আমি করি তাহলে বলা যেতে পারে যে 37 ডেজ ছাড়া ছাড়া তোমার কালেকশন হচ্ছে। আচ্ছা এরপরে এসে যাও যে এক্সাম্পল একটা দেওয়া রয়েছে, ডেটার টার্নওভার রেশিও কালেকশন পিরিয়ড বের করতে হবে। টার্নওভার রেশিও তোমাকে বের করতে গেলে কি চাই, তোমার টার্নওভার রেশিওর ফর্মুলা কি রয়েছে, ডেটরস টার্নওভার রেশিও, ক্রেডিট সেল চাই আর এভারেজ ডেটরস চাই। ক্রেডিট সেল এখানে দেওয়া রয়েছে, কত সেল আছে, 60,000 দেওয়া রয়েছে ক্রেডিট সেল, ঠিক আছে 60,000 ক্রেডিট সেল, ক্রেডিট সেল দেওয়া রয়েছে, ক্রেডিট সেল বা এভারেজ ডেটরস ফর্মুলা, ক্রেডিট সেল বসিয়ে দাও, এভারেজ ডেটরস বসাতে হবে, এভারেজ ডেটরস 5,000 প্লাস আবার বিলস রিসিভেবল, বিলস রিসিভেবলকেও আমরা ডেটরসের মধ্যে ধরে নেব, কারণ বিল রিসিভেবল কে দেয়, বিল রিসিভেবল কে দেয়, ডেটরসই তো দেয়, তো এভারেজ ডেটরস যখনই বলবে তখন তোমার বিল রিসিভেবলও তার মধ্যে ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এভারেজ ডেটরস এভারেজ বিল রিসিভেবল দুটো কনসিডার করে নিলে 10,000 হয়ে যাবে, তার মানে 6 টাইমস, তার মানে তোমার ডেটরস টার্নওভার রেশিও হচ্ছে 6 টাইমস, 6 টাইমস হলে কালেকশন পিরিয়ড তো ইজিলি পেয়ে যাবে, 365কে তুমি 6 দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে ডেতে, মান্থে বের করতে চাইলে 12 দিয়ে ভাগ করে 12কে ভাগ করে দাও 6 দিয়ে, 2 মান্থস চলে আসবে, এটা তোমার 6 6 36, এটা তোমার 61 সামথিং ডেজ আসবে, 60 ডেজের মতো। এখানে মান্থে বের করা আছে। এরপরে এসে যাও যে ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও এটা ডেটরসের উল্টা, ডেটরসের উল্টা, ডেটরসে আমরা কি নিয়েছিলাম ফর্মুলা যদি দেখি, ক্রেডিট সেল নিয়েছিলাম আর এভারেজ ডেটরস নিয়েছিলাম, ওখানে ওখানে বলছিলাম যে তোমার যে এভারেজ ডেটরস রয়েছে তার কত টাইমস তুমি এভারেজ যে তোমার যে ক্রেডিট সেল হয়েছে সেটা কালেকশানের, কালেকশন না এভারেজ ডেটরসের কত গুণ, এভারেজ ডেটরসের কত গুণ তোমার ক্রেডিট সেল হয়েছে,
বা এভারেজ ডেটর্সের কত গুণ তোমার, হ্যাঁ ওটাই, ক্রেডিট সেল কত গুণ হয়েছে, এখানে আমাদের 5 টাইমস ছিল, এখানে তোমার 10 টাইমস ছিল। আর ওটাকে উল্টে বলেছিলাম যে কত টাইমস তোমার কালেকশন হয়েছে ক্রেডিট সেলের, কত টাইমস কালেকশন হয়েছে ক্রেডিট সেলের, 10 টাইমস। কারণ তোমার যদি 50 বার 50 লাখ সেল হয়ে থাকে, তার মধ্যে তোমার যদি তুমি যদি সবসময় 5 লাখই মেনটেন করো, তো 10 টাইমস তাহলে কালেকশন হয়েছে। তো ক্রেডিটার্সের ক্ষেত্রে কত টাইমস তুমি পেমেন্ট করেছো, সেম কনসেপ্ট, কত টাইমস তুমি পেমেন্ট করেছো ক্রেডিট পারচেজের, ক্রেডিট পারচেজের কত টাইমস তুমি পেমেন্ট করেছো। সাপোজ তুমি যখনই দেখো যে আমার পাওনাদার কত রয়েছে, ক্রেডিটর কত রয়েছে 5 লাখ টাকা, যখনই তুমি দেখো যে আমার পাবে ক্রেডিটর পাবে 5 লাখ, কিন্তু সারা বছরের ক্রেডিট পারচেজ 50 লাখ, তার মানে তুমি কত টাইমস পে করে দিয়েছো, 10 টাইমস পে করে দিয়েছো। তার মানে এভারেজ তুমি কতদিন ছাড়া ছাড়া পে করে দিয়েছো, 36 or 7 days, 37 days ছাড়া ছাড়া পে করে দিয়েছো। আচ্ছা এইখানে তোমার এই যে টাইমসটা বেশি হলে ভালো কি কম হলে ভালো? এটা স্যার বেসিক না, এই টাইমসটা কম হলে ভালো। কম হলে তার মানে কি তুমি বেশি ক্রেডিট পিরিয়ড পেয়েছো, তোমাকে 36 ডেজ ছাড়া ছাড়া পে করতে হয়েছে, কারণ তোমাকে বলেছে নিশ্চয়ই কি আমার 2 মাসের মধ্যে দিতে হবে কি 2.5 মাসের মধ্যে দিতে হবে, তার জন্য তুমি পে করছো, তুমি ক্রেডিট পিরিয়ড কম পাচ্ছ, ঠিক আছে। মানে তার মানে তোমার তোমার কেসে তুমি ভাবো, তুমি যদি বেশি দিন ধার পাও তোমার কেসে ভালো, তোমার কেসে তুমি যদি বেশি দিন ধার পাও তোমার কেসে ভালো। তো সেই হিসাবে এই টাইমসটা যদি কম হয় তাহলে হতে পারে কি তুমি বেশি ক্রেডিট পিরিয়ড পেয়েছো, মানে বেশি দিনের জন্য তোমাকে ধার দিয়েছে, সেটা ইন্ডিকেট করতে পারে। আর তুমি যদি উল্টো দিকে দেখো যে তোমার যত বেশি টাইমস হবে তার মানে তোমার পেমেন্ট করার এবিলিটি রয়েছে, সেটাও একটা ইন্ডিকেট করবে যে তুমি 10 টাইমস পে করেছো সারা বছর, মানে 10 বার পে করেছো, তোমার ক্রেডিট পারচেজের 10 টাইমস পে করেছো, তার মানে সেটাও একটা ইন্ডিকেট করছে কি তোমার বিজনেস ভালো চলছে, ইজিলি পে করে দিচ্ছ, হ্যাঁ লাইবিলিটি ক্লিয়ার হচ্ছে ইজিলি। তাহলে প্রথম যে পয়েন্টটা বললাম যে এই ডেজটা তখনই বেশি হবে যদি তোমার টাইমসটা কম হয়। এই ডেজটা বেশি হওয়া মানে কি, সেটা নর্মালি কি ইন্ডিকেট করবে যে তুমি অতদিন ক্রেডিটরের কাছ থেকে ক্রেডিট পিরিয়ড পেয়েছো, তার মানে এটাকে যদি বেশি হতে হয় তাহলে এটাকে কম হতে হবে। তাহলে তোমার ডেজটা কি ইন্ডিকেট করছে যে ক্রেডিটর তোমাকে 37 দিন দিয়েছিল, এভারেজ এভারেজ 37 দিন দিয়েছিল, হতে পারে 50 দিন 40 দিন 30 দিন, যেমন কিনেছো ডেটর্সের কাছ থেকে, সরি ক্রেডিটর্সের কাছ থেকে, যে ক্রেডিটর্সের কাছ থেকে যেভাবে কিনেছো, কিন্তু এভারেজ তুমি 37 দিন পেয়েছো পেমেন্ট করার জন্য টাইম। তো এখানেই বলছে দেখো, হাই ক্রেডিটার্স টার্নওভার রেশিও ইন্ডিকেটস, তোমার যদি হাই ক্রেডিটর্স টার্নওভার রেশিও থাকে, যেমন আমাদের এখানে কি আছে 10 টাইমস রয়েছে, তো 10 টাইমস রয়েছে তো কি ইন্ডিকেট করবে, স্ট্রিক ক্রেডিট টার্মস, স্ট্রিক মানে তোমাকে বলা হয় যে 37 দিনের মধ্যে দিয়ে দেবে তোমাকে, 3 মাস বা 4 মাস দেওয়া হচ্ছে না, স্ট্রিক ক্রেডিট টার্মস, স্ট্রিক। এটা যদি 10-এর জায়গায় তোমার 20 হয়ে যায়, 10-এর জায়গায় যদি 20 হয়ে যায় তার মানে আরো বেশি স্ট্রিক হয়ে যাবে, কত হয়ে যাবে, নিয়ার অ্যাবাউট তোমার 18 হয়ে যাবে, 18 ডেজের মতো। তাহলে হায়ার ক্রেডিটার্স টার্নওভার রেশিও কি ইন্ডিকেট করবে, স্ট্রিক ক্রেডিট টার্মস, তোমাকে কম দিনের জন্য ক্রেডিট দেওয়া হয়েছে, ধার দেওয়া হয়েছে। তাহলে পেমেন্ট পিরিয়ড ডেটর্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ডেটর্স কালেকশন পিরিয়ড বা ডেপ্ট কালেকশন পিরিয়ড, এখন আমরা বলবো ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বা ডেপ্ট পেমেন্ট পিরিয়ড, পেমেন্ট পিরিয়ড বলবো।
কালেকশন বলবো না, ডেপ্ট পেমেন্ট পিরিয়ড। ওখানে আমরা কি বলেছিলাম, ডেপ্ট কালেকশন বলেছিলাম, ডেপ্ট কালেকশন বা ডেটর্স কালেকশন একই জিনিস, ডেপ্ট বা ডেটর্স কালেকশন। কিন্তু ডেপ্ট রিপেমেন্ট পিরিয়ড বললে, সরি পেমেন্ট পিরিয়ড বললে তখন বলতে হবে যে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড, ক্রেডিটার্স একই জিনিস। এরপরে যে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, তাহলে এগুলো সব অ্যাক্টিভিটি রেশিওর আন্ডারে পড়ছে। অ্যাক্টিভিটি রেশিও কি বলছে, তোমার কত এফিসিয়েন্টলি বিজনেস চলছে সেটাই ইন্ডিকেট করবে, ঠিক আছে, ওটাই ইন্ডিকেট করবে। তো এরপরে এসে যাও ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বলছে কোম্পানি কত এফিসিয়েন্টলি তার ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করছে, কোম্পানি কত এফিসিয়েন্টলি তার ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করছে সেল বাড়াতে। কোম্পানি কত এফিসিয়েন্টলি ইউজ করছে ওয়ার্কিং ক্যাপিটাল তার সেল বাড়ানোর কাজে। প্রথমে তো জানতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, তুমি যদি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে দাও তাহলে তুমি যে টাকাটা এক্সেস পাবে, এক্সেস কোথা থেকে আসবে, নিশ্চয়ই কারেন্ট অ্যাসেট থেকে এসে যাবে। যে টাকাটা তোমার এক্সেস রয়েছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে দেওয়ার পরে তুমি যেটাকে কি বলতে পারো, নেট কারেন্ট অ্যাসেটও বলতে পারো, নেট কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি বাদ দিয়ে নেট কারেন্ট অ্যাসেট যেটা রয়েছে সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। সেটা দিয়েই তুমি কি করো, গুডস পারচেজ করো, সেল করো, আবার সেল করে যে টাকা এলো আবার পারচেজ করো, এটা চলতে থাকে। র ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে র মেটেরিয়াল পারচেজ, প্রসেস হলো, লেবার চার্জ দেওয়া হলো, আবার সেটা সেল হলো, টাকা এলো, এই যে যত টাকা তোমার থাকছে বিজনেস চালানোর জন্য র মেটেরিয়াল কেনার জন্য, ওটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো সাপোজ তোমার কাছে 5 লাখ টাকা রয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল, মানে যেটা দিয়ে তুমি পারচেজ সেল করতে পারবে ফিক্সড অ্যাসেটের টাকা বাদ দিয়ে। যে টাকা তুমি ফিক্সড অ্যাসেটে লাগিয়ে দিয়েছো সেই টাকা তো আর পারচেজে ইউজ করা যাবে কি? মানে লিকুইড ফান্ড বলা যাবে। হ্যাঁ, লিকুইড ফান্ডও বলতে পারো। মানে যে টাকা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে র মেটেরিয়াল কেনার জন্য বা গুডস কেনার জন্য, সেই টাকাটাই হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল। সেই টাকাটা কাজে লাগিয়ে তুমি কত সেল করেছো, র মেটেরিয়াল কিনে বা স্টক ইন ট্রেড কিনে সেল করেছো কত টাইমস, সেটা জানতে চাইছি। সাপোজ তুমি 50 লাখ সেল করেছো, তার মানে তোমার যে টাকা ছিল সেই টাকা দিয়ে তুমি কত টাইমস। তাহলে অ্যাভারেজটা কিভাবে বেরোবে? ওই কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি, আচ্ছা, ওটা তো স্যার আগে ওয়ার্কিং। তুমি ওয়ার্কিং ক্যাপিটালটা বুঝে নাও। হ্যাঁ। এখানে ধরে নাও ওয়ার্কিং ক্যাপিটালই রয়েছে, এভারেজ তো তুমি জানো যে ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। তার মানে ওপেনিং ওপেনিং কারেন্ট অ্যাসেট, তার মানে তোমাকে দেখতে হবে যে আমার ওপেনিং ব্যালেন্স শিট আছে কি নেই। ওপেনিং ব্যালেন্স শিটে ওপেনিং কারেন্ট অ্যাসেট থেকে ওপেনিং কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে তুমি পেয়ে যাবে ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল। ক্লোজিং ব্যালেন্স শিটের ক্লোজিং কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে পেয়ে যাবে ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওপেনিং ওয়ার্কিং ক্যাপিটাল, ক্লোজিং ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে 2, যোগ করে 2 দিয়ে ভাগ। তো তাহলে এভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল তুমি পেয়ে গেলে। তো এভারেজ ক্যাপিটাল দেখা গেল, ওয়ার্কিং ক্যাপিটাল দেখা গেল যে তোমার এভারেজ প্রায় 5 লাখের মতো রয়েছে আশপাশে কিছুটা। কিন্তু তুমি যে সারা বছরে সেল করেছো এই টাকাটা কাজে লাগিয়ে, র মেটেরিয়াল কিনে আবার প্রসেস করে, র মেটেরিয়াল কিনে প্রসেস করে এই যে কাজে লাগিয়েছো, সেল করেছো, কত টাকা সেল করেছো? 50 লাখ। তার মানে তুমি তোমার ওয়ার্কিং ক্যাপিটাল কাজে লাগিয়ে কত টাইম সেল করলে? 10 টাইমস। তাহলে যত বেশি টাইমস হবে বিজনেসের এফিসিয়েন্সি ভালো অন্য বিজনেসের কম্পারিজনে। আমি তখনই ভালো বলতে পারবো যদি অন্য বিজনেসের সাথে কম্পেয়ার করি, কিন্তু সিমিলার ইন্ডাস্ট্রি হতে হবে। তুমি নিশ্চয়ই আহ, তুমি নিশ্চয়ই সার্ভিস সেক্টরের সাথে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কম্পেয়ার করতে পারবে না। সার্ভিস সেক্টরে কোনো স্টক মেনটেন করতে হয় কি, তাতে তেমন ওয়ার্কিং ক্যাপিটাল লাগে না সার্ভিস সেক্টরে। কিন্তু তুমি যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে আসো
ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসো, সার্ভিস সেক্টর বাদ দিয়ে যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে আসো, তার ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। তো তার ক্ষেত্রে তোমার কম্পারিজন হবে না, তোমার কম্পেয়ার করতে গেলে সেম ক্যাটেগরির সাথে কম্পেয়ার করতে হবে। একটা সার্ভিস সেক্টর রয়েছে, ধরো টেলিকম সেক্টর, টেলিকম সেক্টরে তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে দেখতে হবে টেলিকম সেক্টরে কে কে আছে, তাদের মধ্যে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি বলতে পারবে যে এই বিজনেস ওই বিজনেসের থেকে এফিসিয়েন্টলি কাজ করছে। এইচপি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এইচপি ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে। এইচপি তোমার ইন্ডিয়ান নয়, এইচপি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ল্যাপটপ বানাচ্ছে, কেন হবে না? হুম। এইচপি যদিও আপনার ইন্ডিয়ান কোম্পানি হয়, তো একটা প্রাইভেট লিমিটেড বলে হয়তো রয়েছে এইচপি প্রাইভেট লিমিটেড, যেটা লিস্টেড নয়। মেন যে কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, যেটা প্যারেন্ট কোম্পানি, প্যারেন্ট বলতে মেন, বিদেশি কোম্পানি কি এতে করতে হবে? লিস্টেড হবে না। এইচপি বলে কিছু পাবেন না। স্লো হয়ে গেছে। এইচপি কিছুই নেই, এইচপি ইঙ্ক রয়েছে, এই যে বিদেশের কোম্পানি। এটা কি লেখা রয়েছে দেখুন, ইউএস স্টক, ইউএস স্টক রয়েছে, এটা অন্য স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, ডলারে দেখতে পাবেন, $35 একটা শেয়ারের দাম আছে। এইচপির দেখুন লোগো আছে, এইচপি আইএনসি। আমাদের কি থাকে, লিমিটেড থাকে, কিন্তু ইউএসএ যদি তোমার কোম্পানি ইনকর্পোরেটেড হয়ে যায়, আইএনসি থাকবে, ইনকর্পোরেশন। আমাদের লিমিটেড থাকে, ওদের কেসে আইএনসি থাকবে। ইয়ে স্টক অনেক তো, অনেক কোম্পানি রয়েছে ইউএস এর, যেগুলো মনে হবে যেমন ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু নয়, সেগুলো ইন্ডিয়াতে ইম্পোর্ট করছে, ওরা গুডস ইম্পোর্ট করে। মাইক্রোসফট, ঠিক আছে তাহলে দেখে নিবেন। এরপরে তাহলে ক্রেডিটর্স টার্নওভার রেশিও তোমাকে বের করতে হবে, এখানে একটা প্রবলেম দিয়েছে। আর এভারেজ পেমেন্ট পিরিয়ড, পেমেন্ট পিরিয়ড, ক্রেডিটর মানে পেমেন্ট পিরিয়ড, ডেটর মানে কালেকশন পিরিয়ড। তো এভারেজ ডেটার্স, ক্রেডিটার্স টার্নওভার রেশিওতে, ক্রেডিটর্স টার্নওভার রেশিওতে তোমাকে নিতে হবে ক্রেডিট সেল 10 লাখ, আর এভারেজ ক্রেডিটর্স চাই
আর এভারেজ ক্রেডিটর্স এর মধ্যে তোমার যদি কোনো বিল পেবল থাকে, মানে যে বিলের ব্যাপার, বিলস রিসিভেবল পেবল, তো ক্রেডিটর্স এর ক্ষেত্রে তুমি যখন এভারেজ ক্রেডিটর্স বের করছো তখন বিলস পেবলটা ধরে নিতে হবে। আর ডেটর্স টার্নওভার রেশিওতে তুমি যখন এভারেজ ডেটর্স বের করছো তখন বিলস রিসিভেবলটা ধরে নিতে হবে। তাহলে এখানে আমাদের, আমরা যখন এভারেজ ক্রেডিটর্স বের করছি তাহলে আমার এভারেজ, হ্যাঁ, তাহলে 2 লাখ ওপেনিং, 2 লাখ, 2,40,000 ওপেনিং, দুটোতে ওপেনিং আছে, এই দুটো নিলে কত হবে, 2,40,000 ওপেনিং, এই দুটো নিলে কি হবে, 1,60,000 ওপেনিং ডেট, ওপেনিং ক্রেডিটর্স প্লাস ওপেনিং বিলস পেবল ডিভাইডেড, আচ্ছা এই দুটো ওপেনিং অ্যাড করে নিলে একসাথে, তারপরে আবার ক্লোজিংটাও অ্যাড করে নেবে, ক্লোজিং ক্রেডিটর্স, ক্লোজিং বিলস পেবল, তাহলে যেটা আমরা দেখলাম 1,60,000 ডিভাইডেড বাই 2, তাহলে পেয়ে যাবে তুমি 2 লাখ। এটা তুমি পেয়ে যাচ্ছ এভারেজ ক্রেডিটর্স। 5 টাইমস তুমি ক্রেডিটরকে পেমেন্ট করেছো, যা ডেটা অ্যাভেলেবেল রয়েছে, করে দিয়েছো অলরেডি, 5 টাইমস পেমেন্ট করে দিয়েছো। আনসার কত আছে, 5 আছে। তার মানে কতদিন ছাড়া ছাড়া পেমেন্ট হয়েছে ক্রেডিটর্সকে, 2.4 টাইমস। তার মানে ক্রেডিটর্স তোমাকে অ্যালাউ করেছে, ক্রেডিটর্স তোমাকে ক্রেডিট পিরিয়ড দিয়েছে 2.4 মান্থস এভারেজ। তার মানে তুমি প্রায় 75 ডেজের মতো পাচ্ছ, 72-3 ডেজ এরকম পাচ্ছ, ঠিক আছে, ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট, তোমরা কি জানো যে ক্রেডিট পারচেজ এক ধরনের সোর্স অফ ফাইন্যান্স। আমরা সোর্স অফ ফাইন্যান্স চ্যাপ্টারে দেখেছিলাম যে ওখানে ট্রেড ক্রেডিট বলে একটা আইটেম ছিল, যেটা আমরা শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্সের আন্ডারে দেখেছিলাম। শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্সের আন্ডারে আমরা দেখেছিলাম ব্যাংক লোন, ব্যাংকের সিসি লোন, ট্রেড ক্রেডিটও দেখেছিলাম, ব্যাংক ওভারড্রাফটও দেখেছিলাম। ট্রেড ক্রেডিট তাহলে শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্স। এখানে যে তুমি পাচ্ছ এত মাসের ক্রেডিট, হ্যাঁ, এক ধরনের সোর্স অফ ফাইন্যান্স। কারণ আপনি যদি লোন নিয়ে কিনতেন তাহলে আপনাকে টাকা দিতে হতো, ব্যাংক আপনাকে ফাইন্যান্স করতো, তার জায়গায় আপনাকে কে ফাইন্যান্স করে দিল, ক্রেডিটরই আপনাকে দিয়ে দিল ধার। এটাও এক ধরনের সোর্স অফ ফাইন্যান্স। তো এর সাথে সাথেই আপনার শেষ হয়ে যাচ্ছে টার্নওভার রেশিও। টার্নওভার রেশিও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা কিছু চলে যাব অ্যাসাইনমেন্টের কিছু কোশ্চেন সলভ করার জন্য, ঠিক আছে। একের দাগের তো হয়ে গেছে, আমরা করে নিয়েছিলাম, একের দাগের করে নিয়েছি, ডান। দুয়ের দাগ, দুয়ের দাগ কি হয়েছে, বাকি রয়েছে। দুয়ের দাগ বাকি রয়েছে, তাহলে দুয়ের দাগ দেখো। তাহলে এখানে এসে যাও, তাহলে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তোমাকে প্রথমে কি বলেছে, কি বের করার জন্য, সেলস বের করার জন্য বলেছে। তো সেলস বের করতে বলেছে, তোমার কাছে অ্যাভেলেবেল ডেটা কি রয়েছে। সেলস বের করতে গেলে তোমার লিঙ্কড ডেটা তোমার রয়েছে গ্রস প্রফিট,
রেশিও, গ্রস প্রফিটের টোটাল, গ্রস প্রফিটের টোটাল 30 লাখ, গ্রস প্রফিটের রেশিও 25%, 25%, এই দুটো হচ্ছে লিঙ্কড ডেটা আছে। আর কিছু, আর কিছু আছে? সেল করার জন্য এই দুটি ডেটা রয়েছে তোমার কাছে। তাহলে চলো বের করা যাক। গ্রস প্রফিট রেশিও গিভেন কি আছে? গ্রস প্রফিট রেশিও রয়েছে, গ্রস প্রফিট রেশিও রয়েছে। গ্রস প্রফিট রেশিও কত পার্সেন্টেজ রয়েছে? 25%। এখানে আমি আর পার্সেন্টেজ দিচ্ছি না, নেক্সট স্টেপে আমি দেব পার্সেন্টেজ। গ্রস প্রফিট রেশিওর আমরা ফর্মুলা কি জানি বলো? গ্রস প্রফিট বাই সেলস, নেট সেলস, যদি কোনো রিটার্ন থাকে মাইনাস হবে, ইন্টু 100, এটা জানি। তো গ্রস প্রফিট আমাদের গিভেন আছে, কত রয়েছে গ্রস প্রফিট? 30 lakhs is the gross profit. Net sales into 100, 25, তাহলে নেট সেল আমরা ইজিলি বের করতে পারবো। নেট সেল ইজ ইকুয়াল টু কি হবে? যা হবে সেটাই, 1,20,00,000। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে এসে যাও, সেল তো আমরা পেয়ে গেলাম, ক্লোজিং স্টক বের করতে হবে। নেট সেল মানে ওই সেলই আর কি। ক্লোজিং স্টক বের করতে হবে। ক্লোজিং স্টক বের করার লিঙ্কড ইনফরমেশন কি আছে? লিঙ্কড ইনফরমেশন, ওপেনিং স্টক রয়েছে, লিঙ্কড ইনফরমেশন, স্টক টার্নওভার রেশিও লিঙ্কড ইনফরমেশন রয়েছে, এই দুটি রয়েছে লিঙ্কড ইনফরমেশন ক্লোজিং স্টক বের করার। ঠিক আছে, তাহলে স্টক টার্নওভার রেশিও উই নো, স্টক টার্নওভার রেশিও কত দেওয়া রয়েছে? 8 টাইমস। আচ্ছা, এটা উই নো লাইক না লিখে গিভেন লিখে দাও, গিভেন, গিভেন। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি আছে আমরা জানি, কস্ট অফ গুডস sold or average inventory। 8 টাইমস। তো কস্ট অফ গুডস সোল্ড তুমি পেয়ে যাবে, পাবে কি পাবে না? আচ্ছা, আমি নিচে দেখিয়ে দিচ্ছি, নোটে, নোটে আমি দিয়ে দিচ্ছি কস্ট অফ গুডস সোল্ড আমি কি করে পাবো। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু কি হবে? তুমি সেল থেকে যদি গ্রস প্রফিট মাইনাস করে দাও তাহলে কি পাও?
হ্যাঁ, সেলস আমাদের বেরিয়েছে কত? 1,20,00,000,000। তো সেখান থেকে যদি গ্রস প্রফিট 30 লাখ মাইনাস করে দাও, গ্রস প্রফিট রয়েছে না 30 লাখ, তো 90 লাখ তুমি পাচ্ছ কস্ট অফ গুডস সোল্ড, যে গুডসটা সেল হয়েছে তার কস্ট। যে গুডসটা সেল হয়েছে তার কস্ট হচ্ছে 90 লাখ। কিন্তু এভারেজ ইনভেন্টরির ফর্মুলা কি রয়েছে? এভারেজ ইনভেন্টরির ফর্মুলাতে তুমি কি জানো? ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। না থাকলেও তুমি এখন ফর্মুলাটা তো বসিয়ে নাও। তাহলে তোমার 90 লাখ ওপরে লিখে দাও। তো তোমার এখানে কি ডেটা অ্যাভেলেবেল রয়েছে, ওপেনিং না ক্লোজিং? ওপেনিং কত আছে বলো? 10,50,000। তো তুমি এখানে একটা কাজ করতে পারো। আচ্ছা, বসিয়ে দিয়েছো যখন ছেড়ে দাও, বসিয়ে দিয়েছো, এখানেই সলভ করে নাও। কত আছে? 10,50,000। ক্লোজিং স্টক 2 ইজিক্যাল টু 8। দুইটাকে উপরে তুলে দেব। আচ্ছা, আমি এখানে যা লেখার আমার জায়গা নেই, আমি নিচে লিখছি। তাহলে 10,50,000 প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কি হবে? 90 লাখকে তুমি ডিভাইড করবে কত দিয়ে? 8 দিয়ে। তো 8 দিয়ে ডিভাইড করবে, 8 দিয়ে ডিভাইড করে যা হবে ওটা বসিয়ে দাও। 11,25,000। তো এরপরে মাল্টিপ্লাই করে দিতে হবে ক্লোজিং স্টক প্লাস 10,50,000 ইজিক্যাল টু তোমার হয়ে যাচ্ছে কত? 21, 11, 22, 22,50,000। 22,50,000 হচ্ছে তো? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হয়ে যাবে। ক্লোজিং স্টক ইজিক্যাল টু কি হবে? তাহলে 22,50,000 থেকে 10,50,000 মাইনাস করে দাও, কত পাবে? You will get 12 lakh। 12 lakh is your closing stock. Closing stock 12 lakh, opening stock is 10,50,000। তাহলে এভারেজ স্টক 11,25,000। ঠিকই তো আছে। ক্লোজিং স্টকও পেয়ে গেলে তুমি। পেয়ে গেলে আর কিছু? আর কি করতে বলেছে? সান্ড্রি ডেটার্স। সান্ড্রি ডেটার্স বের করতে হবে। সান্ড্রি ডেটার্সের জন্য আমাদের হিন্ট কোনটা দেওয়া রয়েছে? হিন্ট তো কিছু থাকবে। হিন্ট কি আছে? ক্রেডিট পিরিয়ড অ্যালাউ টু ডেটার্স। ডেটরকে আমরা কত দিনের জন্য ধার দিচ্ছি? 1 মান্থের জন্য আমরা ধার দিচ্ছি। 2 মান্থের জন্য, 2 মান্থের জন্য ধার দিচ্ছি। তো লেখো যে ক্রেডিট, তাহলে আমরা লিখবো গিভেন, যেটা গিভেন আছে। ক্রেডিট পিরিয়ড অ্যালাউ টু ডেটার্স। ডেটার্সকে কতদিন দিচ্ছ? 2 মান্থস টাইম দিচ্ছ।
তো ক্রেডিট পিরিয়ড অ্যালাউ টু ডেটার্স এর ফর্মুলা কি রয়েছে বলো? এর ফর্মুলা আমরা দেখেছিলাম, যদি মান্থসে থাকে 12 বাই কি করতে হয়, ডেটার্স টার্ন ওভার রেশিও, ডেটার্স টার্ন ওভার রেশিও দিয়ে ভাগ করতে হয়, তবেই তো আমরা 2 মান্থস পাই। তো এখন আমরা মান্থসে দেওয়া রয়েছে কতদিন ছাড়া ছাড়া তুমি কালেকশন করো, 2 মাস ছাড়া ছাড়া ডেটার্সের কাছ থেকে। তো তুমি কতবার টার্ন ওভার হচ্ছে ডেটার্স, ডেটার্সের কাছ থেকে কত টাইমস কালেকশন করছো পেয়ে যাবে। কত টাইমস কালেকশন হচ্ছে, 6 টাইমস কালেকশন হচ্ছে। যেহেতু তুমি পেয়ে গেছো ডেটার্স টার্ন ওভার রেশিও, এবার তাহলে ডেটার্স টার্ন ওভার রেশিওর ফর্মুলা পুট করে দাও। কি আছে, ক্রেডিট সেল বাই এভারেজ ডেটার্স রয়েছে, এটা আছে কি নেই? ঠিক আছে, ক্রেডিট সেল বাই এভারেজ ডেটার্স 6 টাইমস। ক্রেডিট সেল আমাদের গিভেন আছে কি নেই? ক্রেডিট সেল আমাদের গিভেন আছে না টোটাল সেল আছে? গিভেন তো নেই, কিন্তু আমরা বের করেছি তাই তো। কোশ্চেনে কি আমাদের সেল রয়েছে? কোশ্চেনে সেল আমরা বের করেছি, আমরা বের করে নিয়েছি 1 crore 20 lakh, 1 crore 20 lakh is your sale. This is the credit sale. Average debtors, is it given? No, you have to find out average debtors. So average debtors is equal to 20 lakh. এখানে যে সেলসটা বেরিয়েছে ওই সেলস ওইটাই কি ক্রেডিট সেল ধরুন? In the absence of information, you have to assume that total sale is a credit sale. Cash sale এর ডেটা নেই, তো তোমাকে ওটাই ক্রেডিট সেল ধরে নিতে হবে। আর এভারেজ ডেটর্স আমরা তখনই এভারেজ করতে পারি যদি ওপেনিং থাকে, ওপেনিং ডেটর্স। আমাদের ওপেনিং ডেটর্সের ডেটা কি অ্যাভেলেবেল রয়েছে? নেই, তাহলে ওটাই আমরা বলবো সান্ড্রি ডেটর্স। সো সান্ড্রি, তাছাড়াও এখানে মেনশন করেনি যে কোন ডেটর্স চেয়েছে, যদি না মেনশন করে তোমার, তাহলে বুঝতে হবে যে ওটা ক্লোজিং ডেটর্সের কথাই বলছে। তো সান্ড্রি ডেটর্স 20 lakh। তাহলে সান্ডে ডেটার্স পেয়ে গেলে, এরপরে কি আছে, সানডে ক্রেডিটার্স রয়েছে। সানডে ক্রেডিটার্স এর জন্য কি হিন্ট রয়েছে, অ্যালাউড বাই সাপ্লায়ার, ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই সাপ্লায়ার। তো কত রয়েছে, 1 মান্থ রয়েছে তাই তো। কিন্তু আমরা ফর্মুলা কি জানি, ক্রেডিট ডেপ্ট পেমেন্ট পিরিয়ড, ডেপ্ট পেমেন্ট পিরিয়ড বা ক্রেডিট পিরিয়ড অ্যালাউড বাই সাপ্লায়ার সেম জিনিস, সেম থিং। তো 12 months by creditors turnover ratio। তো টাইমসে যদি বলা হয় যে ক্রেডিটর্স টার্নওভার রেশিও কত টাইমস ক্রেডিটরের কাছ, ক্রেডিটরকে কত টাইমস পেমেন্ট করতে হয়েছে, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, তাহলে কতবার পেমেন্ট করতে হলো, 12/1 ইজ ইকাল টু 12 টাইমস পেমেন্ট করতে হলো। তো তোমার ক্রেডিটর্স টার্নওভার রেশিওর ফর্মুলা জানা আছে, পুট করে দাও।
credit purchase upon average creditors. credit purchase given আছে কি নেই? credit purchase আছে কি নেই given? credit purchase হ্যাঁ ঠিক ভাবে আসবে। তাহলে ক্রেডিট পারচেজ গিভেন নেই, আমাকে অল্টারনেটিভ ফর্মুলা লাগিয়ে বের করে নিতে হবে। অল্টারনেটিভ ফর্মুলা লাগিয়ে তাহলে আমি নোটে লিখে নেব নিচে যে আমি কি করে বের করেছি এটা ক্রেডিট পারচেজ। আচ্ছা আমরা জাস্ট পারচেজই লিখবো, ক্রেডিট পারচেজ বলে কিছু হয় না, আমরা জাস্ট পারচেজই লিখবো, আমাদেরকে পারচেজই বের করতে হবে। পারচেজ ইকুয়াল টু কি হয় যে ওপেনিং স্টকের সাথে, সরি ওপেনিং স্টকটা পরে মাইনাস হবে, তাহলে পারচেজ কতটা করেছি এবছর, পারচেজ কতটা করেছি আমি যদি সেটা জানতে চাই তাহলে দেখবো যে আমার এখনো স্টকে কত গুডস পড়ে রয়েছে, স্টকে কত গুডস পড়ে রয়েছে, প্লাস আমি দেখব যে আমি যে গুডসটা সেল করেছি তার কস্ট কত, আমি যে গুডসটা সেল করেছি তার কস্ট কত। ঠিক আছে, সেখান থেকে আমি যদি ওপেনিং স্টকটা বাদ দিয়ে দিই, মানে যেটা আগের থেকেই আমার ছিল, কেনা নয়, যেটা আমার আগের থেকেই কেনা ছিল, এবছর কেননি, আগের থেকেই আমার স্টকে ছিল, সেটা তো কেনা হয়নি, তো সেটা যদি মাইনাস করে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে এবছর কতটা পারচেস হয়েছে। তাহলে ওপেনিং স্টক থেকে তুমি যদি, সরি ক্লোজিং স্টকের সাথে, মানে তোমার যে স্টকে গুডসটা এখনো পড়ে রয়েছে, স্টকে যে গুডসটা এখনো পড়ে রয়েছে সেটার সাথে তুমি যদি যে গুডসটা সেল হয়ে গেছে তার কস্টটা নিয়ে নাও আর ওপেনিংটা মাইনাস করে দাও, যেহেতু তোমার ওপেনিং স্টকে ছিল সেটা তো পারচেজ হয়নি, তো সেটা যদি মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাবে যে সারা বছরে কত টাকার পারচেজ হয়েছে। ঠিক আছে, সারা বছরে কত টাকার পারচেজ হয়েছে পেয়ে যাবে। তাহলে আমাদের কি ক্লোজিং স্টক আমরা অলরেডি বের করে নিয়েছিলাম না, কত টাকার বের করেছিলাম গিয়ে দেখে নাও, 12 লাখ টাকার ক্লোজিং স্টক, 12 লাখ টাকার ক্লোজিং স্টক আছে। কস্ট অফ পারচেজ কি আমরা বের করে নিয়েছিলাম কোনো টাইমে, কোনো টাইমে এখানে বের করে হয়েছিলাম কি কস্ট অফ পারচেজ, তাহলে সেখান থেকে নিয়ে নিলে হয়ে যাবে। কস্ট অফ গুড সোল্ড আমরা বের করেছিলাম এক জায়গায়, হ্যাঁ এখানে কস্ট অফ গুড সোল্ড একবার বের করা হয়েছিল 19 lakhs, 90 lakhs প্লাস হবে এর সাথে, ক্লোজিং স্টক প্লাস কস্ট অফ গুড সোল্ড মাইনাস ওপেনিং স্টক, ওপেনিং স্টক আমাদের কত আছে 10,50,000, তাহলে আমরা পেয়ে যাব যে সারা বছরে কত পারচেজ হয়েছে, কত পারচেজ হয়েছে। কত হলো 91,50,000, তাহলে আমাদের সারা বছরে পারচেজ হচ্ছে 91,50,000। আমরা ধরে নেব যে আমাদের কোনো ক্যাশ পারচেজের ডেটা অ্যাভেলেবেল আছে কি, নেই, তাহলে আমরা কি ধরে নেব যে ক্রেডিট পারচেজ হচ্ছে ওটাই, ক্রেডিট পারচেজ হচ্ছে ওটাই, তোমার যদি ক্যাশ পারচেজের ডেটা না থাকে তুমি অ্যাজিউম করে নেবে যে এটাই হচ্ছে ক্রেডিট পারচেজ, কারণ তোমার যে হ্যাঁ তো ওটা লিখে দেবে, এক লাইন লিখবে, হ্যাঁ লিখবে যে ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফরমেশন, in the absence of information regarding
regarding cash purchase. It is assumed that the entire purchase is credit purchase. Entire purchase is credit purchase. এটাই লিখবি সিম্পলি ক্রেডিট পারচেজ। সেলের কেসেও আমরা এক জায়গায় বলেছিলাম না যে ক্রেডিট সেল যেহেতু বলা নেই ক্যাশ সেল কতটা হয়েছে, তো আমরা অ্যাজিউম করে নিচ্ছি পুরোটাই ক্রেডিট সেল। ঠিক আছে, তাহলে আমরা ক্রেডিট পারচেজ পেয়ে গেছি 91,50,000। তাহলে এখন ফিল করে দাও তোমার যে কন্টিনিউ চলছিল ওখানে গিয়ে 91,50,000। তো এভারেজ ক্রেডিটার্স, তাহলে এভারেজ ক্রেডিটার্স তুমি পাবে কি পাবে না? এভারেজ ক্রেডিটার্স, হ্যাঁ কত বেরোচ্ছে এভারেজ ক্রেডিটার্স? 7,62,500। এখানেও সেম কেস, এখানেও তুমি লিখবে যে এখানে কি বলেছে, সান্ড্রি ক্রেডিটার্স বলেছে, তার মানে ক্লোজিংটাই জানতে চাইছে, কিন্তু আমরা পেয়েছি কি এভারেজ, কিন্তু ওপেনিং ক্রেডিটার্স তো নেই, তো আমরা ওটাকেই বলবো ওপেনিং নয়, ওটাকেই বলবো সান্ড্রি ক্রেডিটার্স। তাহলে তোমার যদি ওপেনিং না থাকে তাহলে যেই ক্রেডিটরটা বেরোবে এভারেজ ওটাকেই তুমি বলবে ক্লোজিং ক্রেডিটার্স, ওটাই আনসার তোমার। ধরো ওপেনিং রয়েছে আর এদিকে এভারেজ পেয়ে গেছো তুমি, তার মানে ইজিলি তুমি ক্লোজিং বের করে নিতে পারবে। ঠিক আছে, যেহেতু আমাদের ওপেনিং নেই তাহলে ওটাই হবে সান্ড্রি ক্রেডিটার্স বা ক্লোজিং ক্রেডিটার্স। ওটা নোটে এখানে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট করে দিলাম কোনটা, কমপ্লিট করে দিলাম কোশ্চেন নাম্বার 2। এটা ছিল বড় অ্যাসাইনমেন্ট, এটা তোমরা রেকর্ডিং রয়েছে পাঠিয়ে দেওয়া হবে, না তো যে আসেনি সে বলবে এটা তো করানো হয়নি, এটা কিরকম হবে। স্যার এটা দিলে একটাতেই 50 থাকে। আচ্ছা, তাহলে 3-এর দাগ তো আগের দিন করেছো, 3 আগের দিন হয়ে গেছে, 4 আগের দিন হয়ে গেছে, এর কোনো বাকি আছে দেখো তো নিচে গিয়ে। আচ্ছা 4 কমপ্লিট, 5-এ এসে যাও, 5-এও তো মনে হয় একবার হয়েছিল। চেক করো, 4 হয়ে গেছে। আগের দিন করলে না ডেপ্ট ইকুইটি ক্যাপিটাল গিয়ারিং, 5 হয়নি তো। আচ্ছা 5টা বাড়ির জন্য থাকলো, ঠিক আছে, 5টা বাড়ির জন্য থাকলো। এর কিছুটা পোর্শন মনে হয় হয়েছিল, আমাদের শুধুমাত্র ডেটর্স টার্নওভারটা বাকি ছিল আর ইনভেন্টরি টার্নওভার বাকি ছিল, তাই তো। তাহলে আমরা নেক্সট ডেতে 5-এর দাগের কোশ্চেনের 4, 5 সরি 5 আর 6 তোমরা বাড়িতে ট্রাই করবে, আমি এখানে চেক করব। ঠিক আছে, বাড়িতে ট্রাই করবে ওই দুটো আর এখানের 6-এর দাগ পুরো।
ঠিক আছে, ওখানে ওই দুটো রোমান 5 রোমান 6 আর এখানে 6 দাগ পুরো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।